হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ইতিহাসের সেকেন্ড ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা ইতিহাসের কাল ডিভিশনটা আমরা করেছিলাম, এজ ডিভিশন যেটা বা পিরিয়ডিক ডিভিশন সেটা আমরা করেছিলাম। প্রাগৈতিহাসিক কাল, প্রাগৈতিহাসিক কাল এবং তার সঙ্গে ঐতিহাসিক কাল, এই তিনটে অংশ আমরা কিন্তু পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম প্রাগৈতিহাসিক কাল, যেটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছিলাম: প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড অ্যান্ড চালকোলিথিক পিরিয়ড। তো সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ডের আরবানাইজড একটা সভ্যতার কথা, সিভিলাইজেশনের কথা আমরা জানবো। দ্যাট ইজ সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা বলছি প্রোটো হিস্টোরিক্যাল এজ বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। কেমন? তো চলো আজকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করি। সিন্ধু সভ্যতা এই টপিকসটা যখন আমরা আলোচনা করব, আমরা কেবলমাত্র এক্সাম পার্সপেক্টিভ আলোচনা করব। এখান থেকে বিগত বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসছে সেই বিষয়কে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টটাকে নেব। কেমন? তো চলো ফার্স্ট দেখো, আজকের টপিকস হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটাকে আরেকটা নাম আমরা কি বলি, ইংরেজিতে বলা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। এই সভ্যতার যে কেন্দ্রটা প্রথম আবিষ্কৃত হয়েছিল সেই কেন্দ্রটার নাম হচ্ছে হরপ্পা। সেই জন্য এই সভ্যতাটাকে আরেকটা নামেও আমরা চিনি, সেটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন। ওকে, প্রথম আবিষ্কৃত কেন্দ্র সেটা হচ্ছে হরপ্পা, তাই এটাকে আমরা বলবো হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা বলেও আমরা জানি। হরপ্পা কবে আবিষ্কৃত হয়েছে? 1921 ইরাবতী নদীর তীরে একটা শহর খুঁজে পাওয়া গেছে এই সময়কালীন, অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগের, যেটাকে আমরা বলছি হরপ্পা। তো এই হরপ্পা যেহেতু প্রথম আবিষ্কৃত কেন্দ্র, তাই এর এই সভ্যতার নাম দেওয়া হয় হরপ্পা সভ্যতা প্রথমের দিকে। পরবর্তীকালে যখন খোদাই করা হচ্ছে, পরপর শহর আবিষ্কার হচ্ছে, তো সেখানে দেখব যে সিন্ধু যে নদী ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। ভারতবর্ষের ম্যাপটা যদি আমরা দেখি, একটা রাফলি যদি ম্যাপ আঁকি আমরা, এই যদি ভারতবর্ষ হয়, দেখতে পাচ্ছ সবাই, আশা করি দেখতে পাচ্ছ। চলো, এই যে ইন্ডিয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। এই পশ্চিম দিকে, কারণ আমরা জানি সিন্ধু সভ্যতা মানসরোবর থেকে তৈরি হয়েছে, কৈলাস পর্বত থেকে, সেখান থেকে লাদাখ হয়ে জম্মু কাশ্মীর হয়ে এইরকম পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পড়েছে। এর এর যে সহায়ক নদী, যেটাকে আমরা বলছি উপনদী, সেই উপনদী কি ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস আর সতলজ, এগুলা মিলিত হয়ে কি হয়েছে এখানে পড়েছে। তাহলে এই যদি টোটাল আমার সিন্ধু নদী উপত্যকা হয়, এই রকম জায়গাতেই কিন্তু আমাদের এই হরপ্পার কেন্দ্রগুলো আবিষ্কার হয়েছে। হরপ্পার কেন্দ্রগুলো কোথায় আবিষ্কার হয়েছে? এই নদীর তীরবর্তী অঞ্চলে। এই যে নদী এবং তার উপনদীগুলো আছে, এই নদী আর উপনদী এইরকম অঞ্চলে কিন্তু কেন্দ্রগুলো, রাজস্থান, গুজরাট, এরকম জায়গায় কেন্দ্রগুলো আবিষ্কার হয়েছে। হরিয়ানা, এমনকি উত্তরপ্রদেশেও কেন্দ্র রয়েছে, মহারাষ্ট্রেও কেন্দ্র রয়েছে, ইভেন বালুচিস্তান, পাকিস্তান, এইরকম জায়গাগুলোতে কিন্তু এই হরপ্পা সভ্যতার কেন্দ্র তৈরি হয়েছে। তো দেখো, সিন্ধু নদী উপত্যকা অঞ্চলেই এই যে সেন্টার বা শহরগুলো পাওয়া গেছে, তার জন্য আমরা এটাকে কি বলছি? সিন্ধু সভ্যতা। সিন্ধু এবং তার উপনদী
মিলে যে উপত্যকা তৈরি করেছে, সেই উপত্যকা বা ভ্যালি যেটা তৈরি করেছে, সেই রকম জায়গাতে যে শহরগুলো পাওয়া গেছে, তাই জন্য এটাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা। বোঝা গেছে সিন্ধু নামকরণের কারণ কি? এর আগে একে হরপ্পা সভ্যতা বলা হতো, কারণ হরপ্পা যেহেতু প্রথম আবিষ্কৃত কেন্দ্র, তাই প্রথমে একে হরপ্পা সভ্যতা বলা হলো। পরবর্তীকালে যখন মহেঞ্জোদারো তৈরি হলো, কিংবা পরপরে আরো আমরা জানবো বানোয়ালি থেকে শুরু করে কোট দিজি, সুতকা জেন্দর থেকে শুরু করে আলমগীরপুর, মান্ডা, এইসব জায়গাগুলো আবিষ্কার হয়েছে। কালীবঙ্গান আবিষ্কার হয়েছে, চানহুতারও আবিষ্কার হয়েছে, লোথাল আবিষ্কার হয়েছে। তখন কিন্তু আমরা তাকে আর হরপ্পা সভ্যতা বললাম না, আমরা কি বললাম? সিন্ধু সভ্যতা। কারণ সিন্ধু এবং তার উপনদী যুক্ত যে এলাকা, ক্যাচমেন্ট এরিয়া যেটা আমরা বলছি, অববাহিকা, সিন্ধুর অববাহিকা অঞ্চলে এই কেন্দ্রগুলো আবিষ্কৃত হয়েছে বলে তাই এটাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা। তাহলে আজকে আমরা পড়বো সিন্ধু সভ্যতা সম্পর্কে। তো দেখো, সিন্ধু সভ্যতা যার সময়কালটা কত? 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে থেকে কত পর্যন্ত? 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। আমি এর আগের ক্লাসে একটা সভ্যতার কথা তোমাদের বলেছিলাম, যেটা বালুচিস্তান, পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ, সেখানে অবস্থিত, কাচ্চি সমভূমিতে অবস্থিত। সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। সেটা আজ থেকে প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে আগে কিন্তু এই ধরনের একটা সভ্যতার খোঁজ পাওয়া গেছে ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে। সেটাকে আমরা বলছি মেহেরগড় সভ্যতা। কিন্তু সেটা তার খুব একটা বেশি তথ্য প্রমাণ আমরা পাইনি। কিন্তু সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর আর্কিওলজিক্যাল এভিডেন্স পেয়েছি। অর্থাৎ তখন মানুষ যা ব্যবহার করত, তাদের ব্যবহারের জিনিসপত্র কি দিয়ে তৈরি, তাদের ব্যবহার জিনিসপত্রের প্রকৃতি কেমন, সেগুলোকে কালচার করে করে এই সভ্যতার ইতিহাস সম্পর্কে বা এই সভ্যতার তথ্য আমরা কিন্তু অনেকটাই পেয়েছি। তো সেখান থেকে এই সভ্যতার অরিজিনাল যদি আমরা সময় দেখি, এটা হচ্ছে মোস্টলি একসেপ্টেড টাইম পিরিয়ড। কিন্তু সিন্ধু সভ্যতা শুরু হয়ে গেছে, এই যে বললাম মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতারই একটা অতীত আমরা বলতে পারি। প্রায় ধরো 4000 BC এই সময়টা থেকে শুরু হয়ে গেছে। মোস্ট প্রমিনেন্ট পিরিয়ড হচ্ছে ফ্রম 2500 BC টু 1750 BC। এই সভ্যতা কেমন? এই সভ্যতা হচ্ছে বেসিক্যালি নগর কেন্দ্রিক। এই কথাটা তোমরা কিন্তু মাথায় রাখবে। কিরকম? নগর কেন্দ্রিক। নগর আমরা কাকে বলি? যেটা অনেকটাই আরবানাইজড, অনেকটা ডেভেলপড, যার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক ডেভেলপড, যেখানের ঘর বাড়িগুলো সিস্টেমেটিক, বা আমরা বলি একটা মানে যেটাকে বলি বিল্ডিং ব্লকস যেগুলো রয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে। বা সেখানকে আমরা বলতে পারি এখনকার নগরের ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু রিসেন্ট আমরা বলতে পারি কি, কলকাতাকে আমরা বলছি নগর। কারণ কলকাতার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, যান চলাচল ব্যবস্থা, বা আমরা বলছি পরিবহন ব্যবস্থা, কিংবা ঘর বাড়ি, সেখানকার লোকালিটি, সেখানকার মানুষজনের যে কার্যকলাপ, তার সঙ্গে গ্রামীণ মানুষের কার্যকলাপ নিশ্চয়ই তোমরা পার্থক্য করতে পারবে। সেই যে নগর বা কলকাতাকে যেভাবে আমরা নগর বলছি বা যে সেন্সে নগর বলছি, ঠিক একইভাবে সিন্ধু সভ্যতাকেও আমরা কিন্তু বলছি নগর কেন্দ্রিক সভ্যতা বা আরবান সিভিলাইজেশন বলছি। আরবান কথার অর্থ নগর, সিভিলাইজেশন কথার অর্থ হচ্ছে সভ্যতা। আরবান সিভিলাইজেশন বলছে কেন? তার কারণ হচ্ছে এই সভ্যতাতে মানুষের যে ঘরবাড়ি, সেগুলো দেখা যাচ্ছে পাকা ইট বা পোড়া ইট দিয়ে তৈরি বেশিরভাগটাই। সেখানকার মানুষজন যারা অভিজাত সম্প্রদায়ের মানুষজন, তারা দুর্গ ঘেরা একটা জায়গায় থাকতো। আর যে আম জনতা বা সাধারণ মানুষ, তারা কি করতো? লোয়ার পার্টে থাকতো। অর্থাৎ যদি আমরা তখনকার যে বিভাজনটা দেখি, কিরকম বিভাজন? আমাদের বিল্ডিং বিভাজন, কিংবা যেটা ইমারতের বিভাজন বলছি আমরা। একটা জায়গায় মানুষ দুর্গ দ্বারা আবৃত একটা এলাকাতে থাকে, আর সাধারণ মানুষ তার থেকে কিছুটা নিচু এলাকা, যেটা দুর্গ দিয়ে আবৃত নয়, এরকম এলাকাতে থাকে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? তো এইরকম একটা জায়গা, সেটাকে আমরা বলছি, তাই জন্য এটাকে বলছি নগর কেন্দ্রিক। আরও কি, আমরা যদি রাস্তাগুলো দেখি, পাকা রাস্তা,
রাস্তাগুলো গ্রিড প্যাটার্ন মেনটেন করতো এরকম, একটা রাস্তা অপর একটা রাস্তাকে পুরো 90 ডিগ্রি বা সমকোণে ছেদ করতো। এদিক থেকে একটা রাস্তা আসতো, এদিক থেকে একটা রাস্তা আসতো, একদম সমকোণে গ্রিড প্যাটার্নে। আর এই জায়গায় ঘরগুলো থাকতো, এই জায়গায় ঘরগুলো থাকতো রাস্তার ধারে এরকম। আর দেখা যাচ্ছে এই যে ঘরগুলোর যে দরজা, সেগুলো কিন্তু রাস্তার দিকে খুলতো না, উল্টো পাশে খুলতো, সেখান থেকে রাস্তায় যেতে হতো। কিছু কিছু জায়গা আমরা দেখবো সেখানে রাস্তার দিকে দরজা ছিল, কিন্তু বেশিরভাগ ঘরের দরজা যদি দেখি রাস্তার দিকে ওপেন হতো না। আবার প্রতিটা বাড়িতে শোকপিটের ব্যবস্থা ছিল, প্রতিটা বাড়িতে, কিছু কিছু বাড়িতে বা বেশিরভাগ বাড়িতে আমরা কুঁয়ো দেখব। আবার কি কোথাও গিয়ে আমরা দেখব এই যে বাড়িতে বা এই যে রাস্তার পাশে যে জল নিকাশ, প্রত্যেকটা বাড়ি থেকে পয়ঃ প্রণালী একটা ড্রেন করে গিয়ে রাস্তার বড় ড্রেনে পড়তো এবং সেখান থেকে নিষ্কাশিত হয়ে চলে যেত নদীতে বা সমুদ্রে। তো এই যে ড্রেনেজ সিস্টেম বা পয়ঃ প্রণালী সিস্টেম, এটাও কিন্তু তৎকালীন সময়ে অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষের সময় ছিল। তারা এইরকম একটা ব্যবস্থা করে রেখেছিল, বর্তমান যেটা নগরে আমরা দেখতে পাই, সুন্দর করে পয়ঃ প্রণালী ব্যবস্থা। এবং সব থেকে বড় ব্যাপার, এই পয়ঃ প্রণালীগুলো পরিষ্কার করার জন্য ম্যানহোলের ব্যবস্থা ছিল, ম্যানহোল ছিল, সেটা ঢাকনা খুলে ভেতরে পরিষ্কার করা হতো। সুন্দর আরবান তার জন্য এটাকে বলা হচ্ছে আরবান সিভিলাইজেশন। ওকে, তো দেখো প্রায় ঐতিহাসিক বলা হচ্ছে। কেন প্রায় ঐতিহাসিক বলা হচ্ছে? তার কারণ এই সময় যে লিপি লেখা হয়েছিল বা এই সময় যে লিটারেরি সোর্স, সাহিত্যিক যে উৎস, তাকে আমরা পড়তে পারিনি। এই সময়কার এই উৎসটাকে কি বলা হচ্ছে বা এই লিপিটাকে কি বলা হয় বলো তো? তোমরা অনেকেই হয়তো জানো কি বলা হয়, বুস্ট্রোফেডন। বুস্ট্রোফেডন, ঠিক আছে, বুস্ট্রোফেডন বলা হয় এই লিপিটাকে, যে লিপিতে লেখা হয়েছে। এই লিপিটা ডান দিক থেকে শুরু হতো, দিয়ে বাঁ দিকে আসতো, আবার এদিক থেকে শুরু হতো, এদিকে যেত, আবার এদিক থেকে এদিকে, এরকম করে সাপের মতো বনে একে সর্পিল আকারও লিপি বলা হয়। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক সভ্যতা, কারণ এই যে লেখা বা এই যে লিপি আমরা তাকে পাঠোদ্ধার করতে পারিনি। এরপরে বলছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কারণ আমরা জানি এরপরেই তাম্রযুগ, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, কারণ তাম্রযুগ আমরা দেখতে পাবো 1000 BC পর্যন্ত, কিন্তু সেখানে তার আগে ব্রোঞ্জ যুগ চলে এসছে। ব্রোঞ্জ কি মেটাল, আমাদের অ্যালয় ধাতুকল্প আমরা বলছি, মিশ্র ধাতু আমরা বলছি। কিসের মিশ্র ধাতু? না, এখানে তামা রয়েছে আর টিন রয়েছে, এই দুটো ধাতু মিলে কি তৈরি করছে? ব্রোঞ্জ। এই সময় তারা যে যে জিনিসগুলো ব্যবহার করতো বেশিরভাগ ব্রোঞ্জ দিয়ে তৈরি। তারা হয়তো এটাকে ধাতুকল্প হিসাবে জানতো না, বা হয়তো জানতে পারতো, কিন্তু আমরা তো তাদের লেখা পড়তে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু তারা তার ব্যবহার করতো, এই ব্রোঞ্জের ব্যবহার করতো। অর্থাৎ সিন্ধু সভ্যতার যা কিছু খনন কার্যের ফলে পাওয়া গেছে তার বেশিরভাগগুলোই এই ব্রোঞ্জ দিয়েই তৈরি। ঠিক আছে, সেই জন্য এই যুগের সভ্যতাকে আমরা বলবো ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই তিনটে তথ্য আমাদের খুব ইম্পর্টেন্ট। এক, নগর কেন্দ্রিক সভ্যতা বা আরবান সিভিলাইজেশন। প্রোটো হিস্টোরিক্যাল এজ বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এই সভ্যতার যে লিপি তাকে বলা হয় বুস্ট্রোফেডন, যাকে আমরা উদ্ধার করতে এখনো পারিনি। এই বুস্ট্রোফেডন লিপি যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, একেই বলা হয় সর্পিল আকার লিপি। আর কি, এটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। উত্তরে কিন্তু অপশানে থাকতে পারে তাম্র যুগীয় সভ্যতা, তোমরা কিন্তু উত্তর করবে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, ভুলে কেউ তাম্র যুগীয় সভ্যতা করে দিও না। ওকে, নেক্সট দেখো, এই জায়গাটা আমাদের কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডের তোমরা কেউ চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম, কেন গুরুত্বপূর্ণ? এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা যখন আবিষ্কার হয়েছে আমাদের ডেজিগনেশনটা চেঞ্জ হয়েছে অসভ্য থেকে সভ্য। ইংরেজরা আমাদেরকে যে অসভ্য বলে গালিগালাজ করতো, বর্বর বলে গালিগালাজ করতো, গাইয়া বলে গালিগালাজ করতো, সেই তকমাটা ঘুচেছে কবে? কার জন্য? একজন ইংরেজের জন্য, চার্লস ম্যাসন। তিনি কি করেছেন? এই সিন্ধু সভ্যতার প্রথম খোঁজ দেন খনন কার্যের ফলে, বা যখন রেলপথ নির্মাণের কাজ চলছে, যখন মাটি খোঁড়া হলো, তখন দেখা যাচ্ছে যে সেই মাটির তলা থেকে বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেটা খুব পুরনো বলে মনে হলো। যখনই মনে হচ্ছে যে মাটির তলায় এরকম পোড়া ইট পাওয়া যাচ্ছে, কলসি ভাঙা পাওয়া যাচ্ছে, হাঁড়ি ভাঙা পাওয়া যাচ্ছে, তখন তাকে আরো খোদাই করা শুরু হলো। খোদাই করতে করতে দেখা যাচ্ছে একটা দেওয়াল বেরিয়ে গেছে।
আরো খোদাই করে দেখতে বলেছে দুটো তিনটে চারটে দেওয়াল একটা ঘরের মতো পাওয়া গেছে। আরো কিছু দূর খোলা হলো, দেখা যাচ্ছে এরকম খুলতে খুলতে মানে যখন খনন কার্য চালিয়ে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে ঘর থেকে বড় বাড়ি, গোটা বাড়ি, দুটো তিনটে চারটে পাঁচটা বাড়ি, এরকম হতে হতে বিরাট একটা জায়গা জুড়ে এরকম দেখা যাচ্ছে একটা শহরের হদিশ পাওয়া যাচ্ছে। তো সেই যে সিন্ধু সভ্যতার যিনি খোঁজ দিয়েছিলেন তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন তিনি প্রথম খোঁজ দিয়েছিলেন। কেমন? সার্ভে করেন, খোঁজ তিনি দিয়েছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে সম্ভবত এই এলাকাতে, অর্থাৎ সিন্ধু প্রদেশ এলাকাতে, সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে মাটির নিচে সম্ভবত কোনো একটা সভ্যতার দর্শন আমরা পেতে পারি। যদি আমরা মাটি খুলে দেখি সেখানে নিশ্চয়ই নিচে কিছু রয়েছে, যেটার থেকে পরবর্তীকালে সিন্ধু সভ্যতা হিসেবে আমরা জানছি, কিন্তু তিনি তো তখন আর জানেননি যে নিচে কি সভ্যতার সন্ধান পাওয়া যাবে। তিনি এরকম খোঁজ দিয়েছে যে নিচে বোধহয় কিছু একটা আছে, যদি আমরা খনন কার্য করি, যদি আমরা খোঁড়া শুরু করি, তাহলে হয়তোবা কিছু পেতে পারি। তারপরে সেটা শুনে সার্ভে করতে গেছেন কে? সার্ভে দেখতে গেছেন। সার্ভে করার অর্থ সেখানে গিয়ে সরেজমিনে পরিদর্শন করা, সশরীরে উপস্থিত থেকে পরিদর্শন করা। কে করেছেন? আলেকজান্ডার কানিংহাম। তিনার সময় ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক অন্বেষণ ভারতবর্ষের ক্ষেত্রে এরকম একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, যাকে আমরা বলছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতবর্ষের পুরাতত্ত্বের জনক বলা হয় কাকে? আলেকজান্ডার কানিংহামকে ভারতবর্ষের পুরাতত্ত্বের জনক বলা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হচ্ছে কানিংহামকে। তারপরে যখন খোদাই করার পর শহর আবিষ্কৃত হয়েছে, তখন সবাই মিলে ঠিক করা হলো যে কি করা যাবে, এর সভ্যতার নামকরণ কি করা যেতে পারে। এই যে খোদাই করার পর যে শহরগুলো পাওয়া গেছে, এটা তো দারুণ উন্নত বা ডেভেলপড শহর, আরবান এরিয়া, টাউন প্ল্যানিং রয়েছে এখানে। তাকে কি নামকরণ করা যেতে পারে? স্যার জন মার্শাল তিনি বললেন এটার নামকরণ করা হোক সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে যেহেতু গড়ে উঠেছে, তাই এটাকে আমরা নামকরণ করতে পারি কি? সিন্ধু সভ্যতা। তাই সিন্ধু সভ্যতার নামকরণ করলেন কে? জন মার্শাল। বুঝে গেল? তো খনন কার্য চলছে বা চলবে, মাটি খুঁড়ে বের করতে হবে কি রয়েছে কি না রয়েছে। সেই কাজে দায়িত্ব দেওয়া হলো রায় বাহাদুর দয়ারাম সাহানি, এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হলো। তিনি খুঁজে দেখার চেষ্টা করলেন, তিনি বের করানোর চেষ্টা করলেন যে মাটির নিচে এই জায়গায় কি আছে দেখি। সিন্ধু সভ্যতার খনন কার্যের দায়িত্ব পেলেন কে? দয়ারাম। তিনি প্রথম আবিষ্কার করলেন প্রথম কেন্দ্র, দ্যাট ইজ হরপ্পা। হরপ্পা কে আবিষ্কার করলেন? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে খুঁড়তে 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 হরপ্পা এরকম একটা বড় শহর যেটা প্রথম পাওয়া গেল, অর্থাৎ হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র হরপ্পা। এই জন্য এই সভ্যতাতে প্রথম নামকরণ যেটা করা হয়েছিল সেটা হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। এখানকার যে লিপি তোমাদেরকে আগেই বললাম, এখানে সাহিত্যিক উৎস রয়েছে, কিন্তু আমরা তাকে পড়ে উদ্ধার করতে পারিনি। সেই লিপিটাকে বলা হচ্ছে বুস্টোফেডন লিপি, যেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক কথার অর্থ পিকচার রয়েছে, পিকচার রয়েছে, ঠিক আছে, ছবি ব্যবহার করা হয়েছে। ছবি এবং লেখা লিপি দুটো মিলে পিক্টোগ্রাফিক, আর সেটাকেই আমরা স্পেশালি বলছি বুস্টোফেডন। ধাতু হিসাবে কি ব্যবহার করা হতো? ব্রোঞ্জ। তাই একে কি বলা হচ্ছে? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। কি বলা হচ্ছে? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ধাতু হিসাবে এই সময় কি পাওয়া গেছে? ব্রোঞ্জ, যদিও বা ব্রোঞ্জ ধাতু না, একটা ধাতুকল্প। নগর সভ্যতা। কেন না এখানকার নগর পরিকল্পনাটা খুব সুন্দর, গ্রামীণ নয়। গ্রামে তো আর প্রতিটা বাড়িতে শোকপীঠ থাকে না, প্রতিটা বাড়িতে পয় প্রণালী থাকে না, সুন্দর শৌচাগার থাকে না, রাস্তার ধারে ড্রেনেজ প্রণালী থাকে না, ড্রেনেজ সিস্টেমে ম্যানহোল থাকে না। এগুলো পৌরসভা এলাকাতে আমরা পাই, নগর এলাকাতে আমরা পাই সুন্দর গ্রিড প্যাটার্নের রাস্তা, পোড়া ইট দিয়ে সুন্দর বাড়ি তৈরি করা। এই জায়গাগুলো কিন্তু আমরা এখানে আমাদের গ্রামীণ সভ্যতার ক্ষেত্রে বা গ্রামে গঞ্জে পাবো না। তাই এটাকে বলা হচ্ছে নগর সভ্যতা। তার কারণ এখানকার যে নগর পরিকল্পনা, টাউন প্ল্যানিং, সেটার জন্যই এই সভ্যতা কিন্তু খুব বিখ্যাত বা খ্যাত। এরপরে যদি আমরা দেখি, আমরা কি দেখব? আমরা দেখব
যে এখানকার যে মানুষ অর্থাৎ সিন্ধুর অধিবাসী কারা ছিল। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কিন্তু এখানে যদি দেখা যায় এখানকার যে অধিবাসী তারা বেসিক্যালি ভূমধ্য সাগরীয় লোক, কেউ কেউ বলেছে ভূমধ্য সাগরীয় লোক, যাদের মধ্যে কিছু অংশ বা যে জাতির মানুষ এখনো ভারতবর্ষে পাওয়া যায়, মানে তাদের জেনারেশন, তাদেরকে আমরা বলি দ্রাবিড়, ঠিক আছে, যেটা ভারতবর্ষে দক্ষিণ ভারতে পাওয়া যায়। দক্ষিণ ভারতে পাওয়া যায় যাদেরকে, তাদেরকে আমরা বলছি দ্রাবিড়। কেমন? তাদের হচ্ছে জেনারেশন। এরপরে যদি আমরা যেটা আমরা দেখবো দ্যাট ইজ বিস্তৃতি বা এক্সপানশন। এক্সপানশন কতটা? এই যে সিন্ধু সভ্যতা যেটাকে আবিষ্কার করা হয়েছে তার এক্সপানশন কতটা? আমরা যদি অখণ্ড ভারতবর্ষের কথা ভাবি, উত্তরে আমাদের রাজ্য জম্মু কাশ্মীর, দক্ষিণে কন্যাকুমারী যেটাকে আমরা বলছি তামিলনাড়ু, কেরালা তামিলনাড়ু, এটা দক্ষিণতম। আবার যদি পূর্বে ভাবি, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এরা রয়েছে। আর পশ্চিম দিকে যদি ভাবি, গুজরাট। ভারতবর্ষের কথা, বর্তমান ভারতবর্ষ, কিন্তু অখণ্ড ভারতবর্ষের কথা যদি জানি, তাহলে এটা তো রয়েছে। তার সঙ্গে যদি আমাদের পশ্চিম পাশে চলে গেছে কি বালুচিস্তান প্রদেশ, অর্থাৎ পাকিস্তান ছিল আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত, যেটা 1947-এর আমাদের 14ই আগস্ট স্বাধীনতা পেয়েছে। তো এই যে পাকিস্তান প্রদেশ, সেখান পর্যন্ত কিন্তু আমাদের সিন্ধু সভ্যতার বিস্তৃতি ছিল। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে যে এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যে নর্দার্ন পার্ট বা নর্দার্ন মোস্ট পয়েন্ট, যেখানে একটা সেন্টার পাওয়া গেছে, লাস্ট নর্দার্ন মোস্ট যে টাউনটা পাওয়া গেছে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে মান্ডা। মান্ডা, ওকে, মান্ডা হচ্ছে নর্দার্ন মোস্ট সেন্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কোন নদীর তীরে পড়ে? চেনাব বা চন্দ্রভাগা, চন্দ্রভাগা যেটাকে বলা হচ্ছে চেনাব। কোন রাজ্যে? জম্মু কাশ্মীর রাজ্যে। জম্মু কাশ্মীর রাজ্যে কি অবস্থিত? মান্ডা, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উত্তরতম একটা শহর বা সীমা বলতে পারি আমরা, উত্তর সীমা। ঠিক দক্ষিণে কি? মহারাষ্ট্রে অবস্থিত দৈমাবাদ এরকম একটা সেন্টার, যেটা হচ্ছে খনন কার্যের ফলে পাওয়া গেছে, যেটা হচ্ছে একদম দক্ষিণে মহারাষ্ট্রে অবস্থিত। সিন্ধু সভ্যতার বিস্তৃতি তাহলে মহারাষ্ট্রের দৈমাবাদ পর্যন্ত ছিল দক্ষিণে, উত্তরে মান্ডা পর্যন্ত জম্মু কাশ্মীর, যেটা হচ্ছে আমাদের চেনাব নদীর তীরে, আর দক্ষিণে মহারাষ্ট্র, যেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে বা আমরা বলি প্রভারা নদীর তীরে। প্রভারা, এটাকে এখানে কোথাও কোথাও আছে দেখবে প্রভারা, প্রভারা নদী। এই প্রভারা নদীর তীরে অবস্থিত দৈমাবাদ, যেটা কিন্তু স্টেট হিসাবে পড়ে মহারাষ্ট্রে। এটা হচ্ছে দক্ষিণের বিস্তার। যদি পূর্বে বিস্তার দেখি, এটা হচ্ছে আলমগীরপুর। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের মিরাট জেলায়, যেটা কোন নদীর তীরে? হিন্দন নদী। এই হিন্দন নদীর তীরে অবস্থিত আলমগীরপুর, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতারই কিন্তু অংশ। আলমগীরপুর যেটা সিন্ধু সভ্যতার অংশ, সেটা হচ্ছে পূর্ব দিকে একদম লাস্ট পয়েন্ট, লাস্ট যে শহর পাওয়া গেছে, লাস্ট যে কেন্দ্রটা পাওয়া গেছে, সেটা আলমগীরপুর। কেমন? তাহলে পশ্চিম দিকে কোনটা পাওয়া গেছে? যেটা হচ্ছে, যার নাম হচ্ছে সুতকা জেন্দর। কোথায় অবস্থিত? বালুচিস্তান। কোন নদীর তীরে? দাস্ক রিভার বা দাস্ক নদীর তীরে অবস্থিত। দাস্ক নদীর তীরে অবস্থিত কি আমাদের সিন্ধু সভ্যতার পশ্চিমতম কেন্দ্র। এরপরে কিন্তু আর পাওয়া যায়নি। বুঝে গেল? নেক্সট দেখো, কয়েকটা ইনফরমেশন আমাদের জেনে নেওয়া দরকার। মেসোপটেমিয়ার যে এপিগ্রাফ, এপিগ্রাফ মানে হচ্ছে মুদ্রাতে। এই সভ্যতাকে মেলুহা বলা হতো। কি বলা হতো? কোশ্চেন পড়ে কি না, মেসোপটেমিয়াতে বা মেলুহা কথাটা কারা ব্যবহার করতো? মেসোপটেমিয়ার অধিবাসী, তারা কিন্তু একে মেলুহা বলতো। কাকে? সিন্ধু সভ্যতাকে মেলুহা বলতো। সিন্ধু সভ্যতার আকৃতি কি? ত্রিভুজাকার। আমরা যদি দেখি, আমরা যদি সিন্ধু সভ্যতার যে কেন্দ্রগুলো আবিষ্কার হয়েছে তাকে যদি আমরা দেখি বা ম্যাপে আমরা পয়েন্ট করার চেষ্টা করি, ম্যাপে যদি আমরা পয়েন্ট করার চেষ্টা করি,
এটা যদি ভারতবর্ষের মানচিত্র হয়, তার আগে তো এই দিকটা পাকিস্তান ছিল। আমরা যদি দেখি এই কেন্দ্রগুলো, মান্ডা এইরকম জায়গায়, সুতকা জেন্দর এরকম জায়গায়, আলমগীরপুর এরকম জায়গায়, আর আমাদের এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত দৈমাবাদ। এগুলোকে যদি আমরা যোগ করি, খানিকটা দেখবো এরকম ত্রিভুজের মতো, খানিকটা দেখবো ত্রিভুজের মতো। সেই জন্য সিন্ধু সভ্যতার আকৃতিকে আমরা কি বলবো? ত্রিভুজ আকার। সিন্ধু সভ্যতার আকৃতি ত্রিভুজ আকার। বোঝা গেল? নগর সভ্যতা বা আরবান সিভিলাইজেশন বলার কারণ কি? না, এখানকার কৃষি এবং ব্যবসা ছিল প্রধান। কেন? তার জন্য আরবান কেন বলছি বা নগর সভ্যতা কেন বলছি? এই যে কৃষি করা হতো, এই কৃষির সারপ্লাস বা মানুষের খেয়ে যে অংশটা বেশি হতো, মানুষের নিজেদের ব্যবহারের পর যে অংশটা বেশি হতো তাকে সারপ্লাস বলা হতো। তো দেখা যাচ্ছে এই সভ্যতার সময় বা সিন্ধু অধিবাসীরা তারা যে চাষ করত, সেই চাষে যে ফসল হতো, এমনিতেই তো নদী উপত্যকা অঞ্চল, উর্বর পলিমাটি, সেখানে চাষাবাদ ভালো হচ্ছে। চাষাবাদে ভালো মানে কি? ফলন বেশি হচ্ছে। ফলে তাদের যে প্রয়োজনীয়, তাদের যে খাদ্যের যে চাহিদা, সেটা মেটানোর পরেও সারপ্লাস হচ্ছে, বর্ধিত অংশ হচ্ছে। সেই বর্ধিত অংশকে তারা কি করছে? স্টোর করছে। আমরা বড় বড় শস্যাগার দেখবো, হরপ্পাতেও দেখবো, মহেঞ্জোদারোতে দেখবো। এবং সিন্ধু সভ্যতার সব থেকে বড় অট্টালিকা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলবো, উত্তর করব শস্যাগার। মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছে বৃহৎ শস্যাগার আমরা বলছি। সেই শস্যাগারে কি করতো? এই যে সারপ্লাস হয়ে যাওয়া, অর্থাৎ তাদের উদ্বৃত্ত যেটা বাঁচতো, সেই উদ্বৃত্তটা তারা কি করতো? স্টোর করে রাখতো। তাই এই কৃষির ক্ষেত্রে যা যা ফসল হতো, শুধু গম ধান এগুলো নয়, যা কিছু তারা চাষ করত, সেগুলোকে তাদের প্রয়োজনের অতিরিক্ত অংশটাকে তারা স্টোর করত। সেগুলোকে কি করতো? অন্যান্য দেশে, মেসোপটেমিয়ার সঙ্গে, মিশরীয় সভ্যতা যেটা আমরা বলছি, তো তাদের সঙ্গে ব্যবসা করত। এখান থেকে তারা নিয়ে যেত, তার বিনিময়ে তারা মুদ্রা পেত, অর্থ পেত। সেখান থেকে এই সারপ্লাস, কৃষির সারপ্লাসের কারণে, এবং সেই সারপ্লাস দিয়ে তারা কি করত? অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করত। কি করত? ব্যবসা। তার জন্য তাদের কাছে যথেষ্ট ধন দৌলত ছিল, যথেষ্ট মুদ্রা তারা সঞ্চয় করেছিল, যে কারণেই এটাকে আমরা বলছি নগর সভ্যতা। কারণ মানুষের হাতে টাকা থাকলে তবেই তো সুন্দর অট্টালিকা তৈরি হবে, গাড়ি তৈরি হবে, বাড়ি তৈরি হবে। বাড়ির সামনে সুন্দর করে সাজানো বাগান থাকবে, বাড়ির প্রণালী থাকবে, বাড়ির টয়লেটটা সুন্দর হবে। এরকমই তো ঘটনাগুলো ঘটে। তো আগে মানুষ কুয়া করতো, এখন মানুষ সাবমার্সিবল ব্যবহার করছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এই যে কৃষি আর ব্যবসা, এই কারণেই কি তো তাদের মধ্যে ধন দৌলতে বা সম্পদের আহরণ হতো। সম্পদ তারা অনেক বেশি সঞ্চয় করতে পারতো, যার জন্য সেই সভ্যতাটাকে আমরা বলছি নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার কতগুলো বড় নগরের কথা আমরা জানবো, যেগুলো খুবই বড় বড়, যেমন মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, ধোলাভেরা, রাখিগড়ি, কালীবঙ্গান, এদের কথা আমরা জানবো। হরপ্পা প্রথম আবিষ্কৃত কেন্দ্র। মহেঞ্জোদারো, হরপ্পা মহেঞ্জোদারো দুটোই কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। লোথাল যদি আমরা দেখি, গুজরাট পাবো। ধোলাভিরা গুজরাট, রাখিগড়ি এদের কথা আমরা জানবো, কালীবঙ্গান এদের কথা জানবো। এগুলো কিন্তু সব বড় বড় কেন্দ্র। ওকে, তো চলো আমরা আস্তে আস্তে করে এই কেন্দ্রগুলো সম্পর্কে জানি, এই কেন্দ্রগুলো থেকে কি আবিষ্কৃত হয়েছে সেটা জানি। কারণ কি কি আবিষ্কার কোন কেন্দ্র থেকে হয়েছে এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এবং ওই কেন্দ্রগুলো কে খনন কার্য করেছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তার আগে আরেকটু জেনে নিই, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার খানিক বৈশিষ্ট্য যেগুলো পড়ে। নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা দেখেছি গ্রিড পদ্ধতির ব্যবহার হয়েছে। রাস্তার ক্ষেত্রে এরকম করে, অর্থাৎ দুটো রাস্তা একে অপরকে সমকোণে ছেদ করেছে, একে অপরকে রাইট অ্যাঙ্গেলে ডিভাইড করেছে। নগরগুলো দুটি ভাগে বিভক্ত ছিল। একটা উঁচু পার্ট ছিল, আপার পার্ট, যেটাকে সিটাইডেল বলা হতো, সেটা হচ্ছে ফর্টিফাই করা, দুর্গীকৃত ছিল, দুর্গ দিয়ে ঘেরা ছিল। অর্থাৎ উঁচু অংশ যদি দেখি এরকম, এগুলো সব দুর্গ দিয়ে ঘেরা। এরপরে নিচু অংশ আছে, যেখানে সাধারণ মানুষের জন্য। এই অংশে অভিজাত বা রিচ মানুষরা থাকত, রিচ, এখানে পোর, সাধারণ মানুষ। এটা হচ্ছে দুর্গীকৃত, এটা দুর্গীকৃত নয়, অর্থাৎ এটা ফর্টিফাই করা, এটা ফর্টিফাইড নয়। তাহলে দুটো ভাগে ভাগ ছিল। একটাকে বলা হচ্ছে আপার পার্ট বা সিটাডেল,
আরেকটাকে বলা হচ্ছে লোয়ার পার্ট বা নিচু অংশ, যেটা ফর্টিফাইড নয়, নো ফর্টিফিকেশন ইজ দেয়ার, সেখানে কিন্তু দুর্গ ছিল না। এরপরে যদি আমরা দেখি, এখানে একটা কোশ্চেন পড়েছে, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি দুর্গ দিয়ে, মানে উভয় অংশই অর্থাৎ আপার পার্ট আর লোয়ার পার্ট দুটোতেই দুর্গ পাওয়া গেছে, এরকম একটা ব্যতিক্রম, যেটা হচ্ছে কালীবঙ্গান, রাজস্থান। এই রাজস্থানের কালীবঙ্গানে তার উভয় পার্ট অর্থাৎ আপার পার্ট প্লাস লোয়ার পার্ট দুটোই কি করা ছিল, ফর্টিফাই করা ছিল, দুটোই কি করা ছিল, ফর্টিফাই করা ছিল, দুর্গীকৃত করা ছিল। এখানে সুব্যবস্থিত জল নিকাশি ব্যবস্থা ছিল, পোড়া ইট ও অলঙ্কৃত ইটের ব্যবহার আমরা পেয়েছি। অলঙ্কৃত ইটের ব্যবহার কোথায় করা হয়েছে, কালীবঙ্গানে। ইটের উপর নকশা করা আছে, ঠিক আছে, ইটের উপর নকশা করা আছে। বাড়ির দরজা রাস্তার বিপরীতে খুলতো, রাস্তার দিকে খুলতো না। এখানেও একটা ব্যতিক্রম পরীক্ষায় পড়েছে, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ঘরের দরজা রাস্তার দিকে খুলতো, সেটা উত্তর করবে কি, লোথাল। লোথালের যে দরজা সেটা রাস্তার দিকেই খুলতো, না হলে বেশিরভাগ হরপ্পা সভ্যতার যত কেন্দ্র আবিষ্কার হয়েছে, যত বাড়ি দেখা গেছে, তার যে দরজা সেটা কোথায় থাকতো, রাস্তার বিপরীত দিকে। রাস্তার দিক থেকে ধরো রাস্তা এরকম গ্রিড প্যাটার্নের রাস্তা, এগুলোতে ছোট ছোট ঘর থাকতো একদম রাস্তার ধারে, এরকম রাস্তার ধারে ঘর থাকতো। এই যে রাস্তা, এর দরজা এই দিকে থাকতো, এখান থেকে তারা এইভাবে বেরিয়ে আসতো। এদিকে যদি রাস্তা হতো তার উল্টো দিকে, এদিকে, এদিকে রাস্তা হলে এদিকে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? দেখো, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, সরি এদিকে দরজা, এগুলো সব দরজা, সরি। তাহলে রাস্তা যদি এটা হয়, তাহলে তার উল্টো দিকে বাড়ির যে দরজা সেটা হবে এই রাস্তার উল্টো দিকে। কেবলমাত্র লোথালে দেখা গেছে যে লোথাল, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক কেন্দ্র বা বন্দর ছিল, একমাত্র বন্দরযুক্ত শহর হচ্ছে লোথাল সিন্ধু সভ্যতায় যেটা পাওয়া গেছে, এটা গুজরাটে অবস্থিত। সেখানে যদি বাড়ি দেখি, তার দরজাটা কোন দিকে, দরজাটা রাস্তার দিকেই খোলা, বাকি সব কেন্দ্রে দরজা রাস্তার উল্টো দিকে খোলা। স্নানাগার পাওয়া গেছে, বিরাট বড় একটা স্নানের জায়গা পাওয়া গেছে, কোথায়, মহেঞ্জোদারোতে। সেটাকে বলা হয় গ্রেট বাথ। কালচারালি বা কোনো ওকেজানে সবাই মিলে সেখানে স্নান করতো, এটা মনে করা হচ্ছে যে এই জন্যই একটা বড় পুকুর তৈরি করা হয়েছে, একদম সান বাঁধানো পুকুর, যেটাকে বলা হচ্ছে গ্রেট বাথ। এটা কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কেমন, মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে, গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার। এখানে আমরা পড়বো স্পেসিফিক্যালি আরো কি কি পাওয়া গেছে, সেই কেন্দ্রগুলো কথা, সেগুলো আমরা জানবো। এইবার আমরা পড়বো সিন্ধু সভ্যতার প্রধান স্থল, যেখান থেকে আমরা বিভিন্ন জিনিস খনন কার্যের পরে পেয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথমে আমরা পড়বো হরপ্পা। হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়েছে, বা এই কেন্দ্রটি খনন কার্যের ফলে পুরোপুরি উন্মুক্ত হয়েছে কত সালে, 1921। খনন কার্য কে করেছিলেন, দয়ারাম সাহানি। বলেছিলাম রায় বাহাদুর দয়ারাম সাহানি, তিনি 1921 খ্রিস্টাব্দে খনন কার্যের ফলে হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করে। যেই হরপ্পাটা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে, ইরাবতী নদীর তীরে হরপ্পা অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অল অফ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কোথায়, কোন জেলায়, পাকিস্তানের মন্টেগোমারি জেলায় অবস্থিত এই হরপ্পা কেন্দ্র। এখান থেকে কি কি পাওয়া গেছে তোমরা মনে রাখবে, কুমোরের চাকা পাওয়া গেছে, কুমোরের চাকা। শস্যাগার, এটা মনে রাখার দরকার নেই, না রাখলেও চলবে, তার কারণ এই শস্যাগার অনেক জায়গাতে পাওয়া গেছে। সব থেকে বড় বা বৃহৎ শস্যাগার যদি হয়, সেটা কিন্তু মহেঞ্জোদারো করবে। স্পেসিফিক, যেটা একদম স্পেশাল ক্যারেক্টার, RH-37 কবর। এখানে যে সমাধিস্থ করা হতো, তার যে প্রকৃতি ছিল, সেটা হচ্ছে RH-37। ঠিক আছে, RH-37 কবর পাওয়া গেছে, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার নিজস্ব বৈশিষ্ট্য, ইউনিক ফিচার আমরা বলতে পারি। এরপরে দেখো মহেঞ্জোদারো, 1922 সালে, সালটা তোমরা অবশ্যই মনে রাখবে। মহেঞ্জোদারো সভ্যতা, মহেঞ্জোদারো কেন্দ্রটি কত সালে আবিষ্কৃত হয়েছে, 1922। কে আবিষ্কার করে, রাখাল দাস ব্যানার্জি বা R.D. বন্দ্যোপাধ্যায়। কে আবিষ্কার করেছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা R.D. ব্যানার্জি। কোথায় অবস্থিত, পাকিস্তানের লারকান জেলায় অবস্থিত। ঠিক আছে, কোনটা, মহেঞ্জোদারো।
তাহলে এখানে দেখো পাকিস্তানের মন্টেগোমারি জেলা, আর এটা হচ্ছে পাকিস্তানের লারকানা প্রদেশ বা লারকান জেলায় অবস্থিত। এটা দেখো হরপ্পা সভ্যতা হচ্ছে ইরাবতী বা রাভি নদীর তীরে, ইরাবতী বা রাভি নদীর তীরে। আর এখানে এটা হয়েছে একদম প্রপার সিন্ধু নদীর তীরে। ইরাবতী কি সিন্ধুর একটা উপনদী, তাই না? কিন্তু মহেঞ্জোদারো সেটা পুরোপুরি সিন্ধু নদীর তীরেই অবস্থিত। সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর হচ্ছে আমাদের মহেঞ্জোদারো, কিন্তু সব থেকে বড় কেন্দ্র যদি বলে সেটা হবে রাখিগড়ি, যেটা ভারতবর্ষে অবস্থিত। কি কি পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার, যেটাকে আমরা বলছি গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। শস্যাগার, এটা হচ্ছে সব থেকে বড় ভবন, সব থেকে বড় ভবন বা ইমারত বা ঘর বলতে পারি আমরা, সব থেকে বড় ভবন বা ইমারত বা ঘর। আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে কোথা থেকে? মহেঞ্জোদারো থেকে। আর পাওয়া গেছে ব্রোঞ্জের নর্তকী, যেটা এবারে আমাদের আরআরবি এনটিপিসিতে এই কোশ্চেনটা প্রচুর এসছে, বিভিন্ন শিফটে এসছে। ব্রোঞ্জের মানে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নৃত্যরত বালিকা মূর্তিটি বা নর্তকী মূর্তিটি কি দিয়ে তৈরি? তোমরা দেখতেই পাচ্ছ, ব্রোঞ্জ দিয়ে তৈরি, ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জের তৈরি। কেমন? নেক্সট কেন্দ্র দেখো, চানহুদারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1931 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, যার খনন কার্য করেছেন ননীগোপাল মজুমদার। নামটা মনে রাখবে, চানহুদারো আবিষ্কার করেছেন কে? ননীগোপাল মজুমদার। কেমন? এটাও দেখো সিন্ধু নদীর তীরে অবস্থিত, একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না। এর আগে আমরা কি বললাম ব্যতিক্রম হিসাবে? লোথাল, যেখানে পুরোটা, কালীবঙ্গান, যেখানে পুরোটা মানে দুটো পার্টি কি ছিল? দুর্গ দিয়ে ঘেরা। কিন্তু এখানে দেখলাম চানহুদারোতে কোনো দুর্গই নেই, কোনো দুর্গ ছিল না। তাহলে এরকম মনে করা হতে পারে এখানে অভিজাত সম্প্রদায়ের বাস ছিল না। দুর্গ দিয়ে ঘেরা যে এলাকাটা, সেখানে তো অভিজাত সম্প্রদায়ের মানুষই বসবাস করত, তো এখানে নিশ্চয়ই অভিজাত সম্প্রদায় ছিল না, তাই না? তাহলে এখানে চানহুদারো যে অঞ্চলটা বা যে কেন্দ্র, সেখানে কোনো দুর্গ ছিল না। এটাকে বলা হতো শিল্প শহর, ইন্ডাস্ট্রিয়াল সিটি, শিল্প শহর বলা হচ্ছে। কি কি পাওয়া গেছে? এই চানহুদারোতে মেয়েদের মেকআপের সামগ্রী পাওয়া গেছে। দেখো এই জিনিসটা তোমরা মনে রাখো। এর সঙ্গে আরো একটা জিনিস তোমরা জানতে পারবে যখন কালীবঙ্গান পড়বে। কালীবঙ্গানে কিন্তু মেয়েদের ব্যবহারের কাঁচের বা কালো চুড়ি পাওয়া গেছে, ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হচ্ছে, কালো চুড়ি। কিন্তু বাকি যে মেকআপ সামগ্রী সেটা পাওয়া গেছে কোথা থেকে? চানহুদারো। তাই তোমরা এটা কিন্তু মনে রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কালো চুড়ি যদি বলে তাহলে তোমরা বলবে কালীবঙ্গান, আর যদি বলে যে মেয়েদের মেকআপ সামগ্রী, তোমরা করবে কি? চানহুদারো। ঠিক আছে? এখানে কি পাওয়া গেছে? অলঙ্কৃত ইট, মানে ইটের উপর নকশা করা আছে, সেরকম ইটের হদিস পাওয়া গেছে কোথায়? চানহুদারোতে। আর একটা ইউনিক ফিচার বা ইউনিক বৈশিষ্ট্য, বিড়ালের পেছনে ধাওয়া করা কুকুরের প্রমাণ। মানে কুকুর বিড়ালকে ছুটি নিয়ে যাচ্ছে, বিড়ালের পেছনে পেছনে ছুটছে, এইরকম অবস্থাতে হয় মাটি চাপা পড়ে হোক বা যে কোনো কারণে, ন্যাচারাল ক্যালামিটির কারণে তারা সেই অবস্থাতেই মাটির মধ্যে থেকে গেছে। পরবর্তীকালে খনন কার্যের কারণে এই অংশটা ছাপ থেকে গেছে। সেখান থেকে স্পষ্ট যে বিড়ালের পেছনে একটা কুকুর দৌড়ে যাচ্ছে, এরকম একটা অংশ আমরা পেয়েছি, এরকম একটা এভিডেন্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পেয়েছি। সেটা কোথায়? না চানহুদারো কেন্দ্রতেই আমরা পেয়েছি। ওকে, নেক্সট দেখো রোপার, পাঞ্জাবে একটা কেন্দ্র পেয়েছি যার নাম রোপার। 1953-তে খনন কার্যের ফলে পাওয়া গেছে। আফটার ইন্ডিপেন্ডেন্স কে? যোগদত্ত শর্মা, তিনি খনন কার্যের ফলে এই রোপার কেন্দ্রটা আবিষ্কার করেছেন। পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে, সবই দেখো হয় সিন্ধু, নয় ইরাবতী, নয় শতদ্রু, বিপাশা কিংবা আমাদের চেনাব নদী, চন্দ্রভাগা, এগুলোর তীরেই কিন্তু সব আবিষ্কার হয়েছে। মানুষের সঙ্গে কুকুরের কবরের প্রমাণ পাওয়া গেছে রোপার। ইউনিক প্রপার্টি, ইউনিক ফিচার বলতে পারি।
এরকম কবরের প্রমাণ প্রস্তর যুগে জম্মু ও কাশ্মীরের বুর্জহমেও পাওয়া গেছে। মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়া হয়েছে। তার মানে কি, মানুষ নিশ্চয়ই বা ওই কুকুর মানুষের সঙ্গে অনেক অ্যাটাচমেন্টটা অনেক বেশি ছিল। যখন তার প্রভু মারা গেছে, তার ভৃত্য হিসেবে, ভৃত্য ঠিক নয়, তার পালিত হিসেবে কুকুরকে তার সঙ্গে সমাধিস্থ করা হয়েছে। এখান থেকে আস্তে আস্তে করে প্রমাণ পাওয়া গেছে যে মানুষের প্রথম পালিত পশু যদি কেউ হয় সেটা হচ্ছে কুকুর। বোঝা গেল? তাহলে দেখো, মানুষের সঙ্গে কুকুরের কবর সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কেন্দ্র হচ্ছে রোপারে পাওয়া গেছে, যেটা পাঞ্জাবে। কিন্তু যদি বলা হয় যে প্রস্তর যুগে কোন এরকম একটা কেন্দ্রের নাম বলো, বা প্রস্তর যুগের কোন কেন্দ্রে মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা উত্তর করবে কিন্তু কাশ্মীরের, জম্মু কাশ্মীরের বুর্জহোম। বুর্জহোমে কিন্তু মানুষের সঙ্গে তার যে পালিত কুকুর, তার দুজনকেই একই সঙ্গে কবরস্থ করা হয়েছে। বুঝে গেল? নেক্সট দেখো, বানওয়ালি, হরিয়ানা। এটা কোথায়? হরিয়ানাতে অবস্থিত। কে? রবীন্দ্র সিং খনন কার্যের ফলে এই কেন্দ্রটি আবিষ্কার করেছে। হরিয়ানার রঙ্গই নদীর তীরে কি পাওয়া গেছে? বানওয়ালি। এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না। সিন্ধু সভ্যতার যে সব থেকে গুরুত্বপূর্ণ বা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার আমরা বলতে পারি, তাদের মধ্যে অন্যতম একটা ব্যবস্থা ছিল জল নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম আমরা বলবো। সেই জল নিকাশি ব্যবস্থা কিন্তু বানওয়ালিতে খুব একটা ভালো ছিল না, বা ছিল না বললেই চলে। আর রাস্তা আঁকা বাঁকা ছিল। তার মানে সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য এখানে কিন্তু খুব একটা পালিত হয়নি বা মেনটেন হয়নি আমরা বলতে পারি। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কি? রাস্তা সোজা, একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে, যেটাকে আমরা বলছি গ্রিড প্যাটার্ন। কিন্তু আমরা বানওয়ালিতে দেখব, অর্থাৎ হরিয়ানা থেকে যে কেন্দ্রটা আমরা রঙ্গই নদীর তীরে পাচ্ছি সিন্ধু সভ্যতার কেন্দ্র হিসেবে, সেখানে দেখছি জল নিকাশি ব্যবস্থাও নেই, আর আমাদের রাস্তা টেড়ামেড়া, আঁকা বাঁকা। এরপরে যদি আমরা দেখি কেন্দ্র হিসেবে কি পাবো? কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায়? রাজস্থান। কোথায়? রাজস্থান। মনে রাখবে, এই কেন্দ্রগুলো মনে রাখবে। আর এগুলোর সালটাল মনে রেখে লাভ নেই, বা কে তৈরি করেছে এগুলোতে যদি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে কি পড়ে না, কালীবঙ্গান কথার অর্থ কি? কালো চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেলস ইংরেজিতে বলা হয়। এটা সিন্ধি ভাষার শব্দ। এই যে কালীবঙ্গান, এই কথাটা হচ্ছে সিন্ধি ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে কালো চুড়ি, ইংরেজিতে আমরা বললে ব্ল্যাক ব্যাঙ্গেলস বলবো। খনন কার্য কে করেছে? বিকে থাপর ও বিবি লাল। বিকে থাপর এবং বিবি লাল, তারা কালীবঙ্গান তৈরি করেছে। বিকে থাপর, বিবি লাল, কালীবঙ্গান। রাজস্থানের সরস্বতী নদী বা দৃশাদবতী আমরা বলছি, সরস্বতী নদী। এখানে ক্লাউড ফিল্ড বা চাষ করা জমির হদিশ পাওয়া গেছে, কালো চুড়ি পাওয়া গেছে, আর লাঙল পাওয়া গেছে। লাঙল পাওয়া গেছে আর চাষ করা জমি পাওয়া গেছে, তার মানে কি এখানে চাষাবাদ হতো সুন্দরভাবে। সেটা পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে। নেক্সট, সিন্ধু সভ্যতার কেন্দ্র আরেকটা হচ্ছে ধোলাভিরা, গুজরাটে অবস্থিত, লুনি নদীর তীরে। লুনি নদীর তীরে কে অবস্থিত? ধোলাভিরা। একে আবিষ্কার করেছে কে? রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং তিনি ধোলাভিরা কেন্দ্রটি আবিষ্কার করেছেন, যেটা গুজরাটে অবস্থিত। এখানে আমরা এতক্ষণ সিন্ধু সভ্যতায় দুটো স্তর দেখলাম কিরকম। একটাকে বলা হচ্ছে আপার পার্ট, সিটাডেল, আর একটাকে বলা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্ট কি ছিল? আপার পার্টকে বলা হয়েছিল ফর্টিফাই করা, ফর্টিফাইড বা দুর্গীকৃত। লোয়ার পার্টটা কি ছিল? আনফর্টিফাইড, দুর্গ ছিল। অভিজাত সম্প্রদায়ের মানুষ বা রিচ মানুষরা দুর্গযুক্ত এলাকাতে থাকতো, আর সাধারণ মানুষ এই জায়গায় এলাকাতে বা প্রজা মানুষ এখানে থাকতো, আর রাজা মানুষ এখানে। কিন্তু ধোলাভিরাতে যখন আমরা এই কেন্দ্রটা আবিষ্কার হলো, তখন দেখা গেল যে এই জায়গায় দুটো নয়, তিনটে স্তর আছে। আপার পার্ট আছে, মিডিল পার্ট আছে, আর লোয়ার পার্ট আছে। ঠিক আছে? তার মানে এখানে তিন শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তিন ধরনের মানুষ থাকতো। এখানকার ইউনিক পয়েন্ট হচ্ছে এটাই, এই ত্রিস্তরীয় তো এটা অবশ্যই, তার সঙ্গে এখানে স্টেডিয়াম পাওয়া গেছে। নিশ্চয়ই মানুষ মনোরঞ্জনের জন্য সেখানে বসে খেলা দেখতো, বিভিন্ন রকম খেলা তৎকালীন সময়। তো সেক্ষেত্রে আমরা কি পাবো? স্টেডিয়ামের নিদর্শন পাবো। কোথায়?
ধোলাভিরাতে। ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায়? লুনি নদীর তীরে অবস্থিত। কেমন? আর এখানে আরো একটা ইউনিক বৈশিষ্ট্য, বৃহৎ একটা জলাধার পাওয়া গেছে। জলাধার মানে জলকে প্রিজার্ভ করা হয়েছে, জলকে ধরে রাখা হয়েছে। ধোলাভিরা, জলকে ধরে ভরা, ঠিক আছে? ধোলাভিরা, বৃহৎ জলাধার পাওয়া গেছে কোথায়? ধোলাভিরা। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, দ্যাট ইজ লোথাল। সিন্ধুর ম্যানচেস্টার বলা হতো। আহমেদাবাদকে কি বলা হয়? ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়। সিন্ধুর ম্যানচেস্টার বলা হয় কারণ এই একটা বন্দর, এইটা একমাত্র একমাত্র বন্দর সিন্ধু সভ্যতার, যেটার মধ্য দিয়ে কি হতো? এক্সপোর্ট করা হতো বাইরে, ঠিক আছে? এক্সপোর্ট ইম্পোর্টের কাজ চলতো অন্যান্য দেশের সঙ্গে, তৎকালীন অন্য সভ্যতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। কোথায় পাওয়া গেছে? গুজরাটের ভোগবা নদীর, ভোগবা নদীর তীরে পাওয়া গেছে। এটা একমাত্র বন্দর। এটা প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসছে, প্রচুর পরীক্ষায়, ভালো ভালো বড় বড় পরীক্ষাগুলোতে এসছে যে সিন্ধু সভ্যতার বন্দর কেন্দ্র কোনটি? সিন্ধু সভ্যতার বন্দর কেন্দ্র কোনটি? লোথাল। এখানে ধানের তুষ পাওয়া গেছে। এটাও একটু হায়ার লেভেলের পরীক্ষাগুলোতে পড়ে, ওয়ান ডে এক্সামে কিন্তু এগুলো পড়ে না। আধুনিক যুগের দাবা, তার হদিস পাওয়া গেছে এখানে। টেরাকোটা নির্মিত জাহাজ পাওয়া গেছে এখানে। টেরাকোটা মানে কি? মাটির তৈরি জিনিস, পোড়া মাটির জিনিস। পরিমাপের জিনিসপত্র এখানে পাওয়া গেছে, বাটখারা বা দাঁড়িপাল্লা এই জায়গা থেকে পাওয়া গেছে। যুগল সমাধান বা যুগ্ম শবদেহ পাওয়া গেছে। একজন পুরুষ তার সঙ্গে একজন স্ত্রী লোকের দেহ একসঙ্গে কবরস্থ করা হয়েছে। পুরুষ এবং স্ত্রী দেহ, তার কঙ্কাল দেখে চিহ্নিত করা গেছে একজন পুরুষ একজন স্ত্রী। যুগল সমাধান বা যুগ্ম শবদেহ কবরস্থ করা হয়েছে। সেখান থেকে আমরা কি পাই? সতীদাহর প্রমাণ পাই। যদি বলা হয় সতীদাহ প্রথার প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে, তোমরা উত্তর করবে লোথাল থেকে, ঠিক আছে? লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল ভোগবা নদীর তীরে অবস্থিত। লোথাল বা সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর কেন্দ্র কোনটি? লোথাল। যেখানে কি পাওয়া গেছে? পরিমাপ পদ্ধতি, তার হদিস পাওয়া গেছে, দাঁড়িপাল্লা পাওয়া গেছে, বাটখারা পাওয়া গেছে। বুঝছে কেন? এটাকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। কি বলবো? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। ওকে, নেক্সট কি আছে? সিন্ধু সভ্যতার অন্যান্য বৈশিষ্ট্য। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর রাখিগড়ি। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর রাখিগড়ি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত সব থেকে বড় শহর মহেঞ্জোদারো। এখানে একক পরিবারের কনসেপ্ট আমরা পাবো কোথায়? সিন্ধু সভ্যতাতে যে পরিবারের কথা জানবো সেগুলো কি? একক পরিবার। একসঙ্গে 3টি মানব কঙ্কালের নিদর্শন পাওয়া গেছে। তিনটা মানুষের কঙ্কাল একসঙ্গে পাওয়া গেছে। সেটা কোথায়? দমদমা বলে একটি জায়গাতে। এই দমদমাতে কি পাওয়া গেছে? একসঙ্গে 3টে মানুষের কবর পাওয়া গেছে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ, এই যে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে, ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। বোঝা গেল? তাহলে সিন্ধু সভ্যতাতে বহু কিছু আছে। সিন্ধু সভ্যতার সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রশাসনিক জীবন, সেখানকার নগর পরিকল্পনা, প্রচুর কিছু আছে। সেগুলো কিন্তু আমাদের খুব একটা বেশি এইসব পরীক্ষার ক্ষেত্রে লাগে না। যেখানে এমসিকিউ বেসড পরীক্ষা, যেখানে অপশান দিয়ে পরীক্ষা, সেখানে কিন্তু তথ্যমূলক এই ধরনের কোশ্চেনগুলো আসে। আর যেখানে ব্যাখ্যামূলক বা ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, সেখানে কিন্তু আমাদের ওই টাউন প্ল্যানিংটা পড়তে হয় সুন্দর করে, কিংবা তখনকার পলিটিক্যাল লাইফ, কিংবা তখনকার রিলিজিয়াস লাইফ, এগুলো কিন্তু পড়তে হতো, অর্থনৈতিক ইকোনমিক্যাল লাইফ। তো সেগুলোতে আমরা আলাদা করে যাচ্ছি না। আমরা যেটা দেখছি সেটা আমাদের এক্সাম পার্সপেক্টিভ, আপকামিং গ্রুপ সিডি কিংবা আপার প্রাইমারি কিংবা এমনি ওয়ান ডে এক্সামগুলোর ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? তো সিন্ধু সভ্যতাতে আমরা কি কি পড়লাম জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নিই। আমরা দেখলাম কি সিন্ধু সভ্যতার সময়কাল 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এটা একটা আরবান সিভিলাইজেশন বা নগর কেন্দ্রিক, প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক্যাল এজের এই সভ্যতা। এটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, অর্থাৎ এখানে ধাতু হিসাবে ব্রোঞ্জের ব্যবহার আমরা কিন্তু পাবো। সিন্ধু সভ্যতার খোঁজ কে দিয়েছে? চার্লস ম্যাসন।
সার্ভে করেছেন কে? আলেকজান্ডার কানিংহাম, যাকে ভারতের পুরাতত্ত্বের জনক বলা হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। সিন্ধু সভ্যতার নামকরণ করেন কে? স্যার জন মার্শাল। খনন কার্য করেছেন কে? দয়ারাম সাহানি। খনন কার্য করেই তিনি প্রথম কেন্দ্র আবিষ্কার করেন হরপ্পা। প্রথম কেন্দ্র কি? হরপ্পা 1921 সালে আবিষ্কৃত হয়েছে। লিপি বুস্টোফেডন, যেটাকে আমরা বলছি পিক্টোগ্রাফিক, ভাব চিত্রাত্মক বা শরীফেলাকার লিপি বলা হয়। ধাতু হিসেবে আমরা কি পেয়েছি? ব্রোঞ্জ পেয়েছি। নগর সভ্যতা কেন বলা হচ্ছে? কারণ এখানকার টাউন প্ল্যানিং খুব সুন্দর। নগর সভ্যতা এই কারণে বলা হচ্ছে, নগরের যেরকম করে বৈশিষ্ট্য, বর্তমান নগরগুলোর যেরকম বৈশিষ্ট্য, ঠিক একই রকম বৈশিষ্ট্য তৎকালীন সিন্ধু সভ্যতার নগরে পাওয়া গেছে, শহরে পাওয়া গেছে, তাই একে বলা হয়, এই সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা। নেক্সট আমরা এখানকার অধিবাসী, ভূমধ্য সাগরীয় অধিবাসী, যাদের জেনারেশন বর্তমানে আছে, দ্রাবিড়, যারা দক্ষিণ ভারতে বসবাস করে। বিস্তৃতি কি? উত্তর দিকে যদি আমরা দেখি, মান্ডা চেনাব নদীর তীরে অবস্থিত, মান্ডা জম্মু কাশ্মীর। দক্ষিণ দিকে যদি দেখি মহারাষ্ট্র, সেটা হচ্ছে প্রভারা নদী বা গোদাবরী। প্রভারা থাকলে তোমরা তো প্রভারা করবে, নাহলে গোদাবরী থাকলে গোদাবরী করবে। কিরকম? কোন কেন্দ্র? মহারাষ্ট্রের দৈমাবাদ। যদি আমরা পূর্ব দিকের কথা ভাবি, পূর্ব দিকে আমরা কি পাবো? আলমগীরপুর, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের মিরাট জেলায় অবস্থিত। আলমগীরপুর কোন নদীর তীরে যদি বলা হয়, তাহলে তোমরা কি করবে? হিন্দন নদী। আর পশ্চিমতম কেন্দ্র, একদম পশ্চিমে যে কেন্দ্রটা শেষ পাওয়া গেছে, সেটা সুতকা জেন্দর, যেটা বালুচিস্তান প্রদেশে অবস্থিত, সেটা দাস্ক নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট দেখ, নেক্সট হচ্ছে মেসোপটেমিয়ার এপিগ্রাফ। এপিগ্রাফ মানে মুদ্রা কে যখন নিউমিসম্যাটিক্স বলা হয়, এপিগ্রাফ। এই সভ্যতাকে মেরুহা বলা হয়েছে। সিন্ধু সভ্যতার আকৃতি কি? ত্রিভুজাকার। নগর সভ্যতা কৃষি ও ব্যবসা ছিল, কৃষির সারপ্লাসের কারণে সেখান থেকে ব্যবসা, সেই ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি থেকে নগরায়ন। সিন্ধু সভ্যতার বড় শহরগুলো রয়েছে। এরপরে আমরা দেখি নগর পরিকল্পনা, গ্রিড পদ্ধতির ব্যবহার করা হয়েছে, দুভাগে বিভক্ত, যেটা হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট, সিটাডেল আর একটা লোয়ার পার্ট। কালীবঙ্গানে উভয় অংশই দুর্গীকৃত। আমরা যদি ধোলাভিরার কথা ভাবি, সেখানে দেখবো ত্রিস্তরীয়। নেক্সট হরপ্পা, আমরা পড়লাম এই অংশগুলো। স্পেশাল বৈশিষ্ট্য, কুমোরের চাকা আর RH-37 কবর পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে কি পাবো? ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাবো, আর পশুপতি শিবের কথা জানবো, আর বৃহৎ শস্যাগার, সব থেকে বড় ভবন আর বৃহৎ স্নানাগার, এটা হচ্ছে আমাদের মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কে আবিষ্কার করেছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে, যেটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট যদি দেখি চানহুদারো, যেখানে বিড়ালের পেছনে ধাওয়া করা কুকুরের কথা পাবো, মেয়েদের মেকআপ সামগ্রী পাবো, আবিষ্কার করেছে ননীগোপাল মজুমদার, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। রোপার পাঞ্জাবে অবস্থিত, আবিষ্কারক যোগ্যদত্ত শর্মা। আর মানুষের সঙ্গে কুকুরের কবর কিন্তু এখানে পাওয়া গেছে। এইরকম মানুষের সঙ্গে কুকুরের কবর আর কোথায় পাবো? প্রস্তর যুগে, সেটা হচ্ছে বুরজহম, জম্মু কাশ্মীর। বানওয়ালি, যেটা হরিয়ানায় অবস্থিত, এখানে জল নিকাশি ব্যবস্থা নেই, রাস্তা আঁকামাঁকা। কালীবঙ্গান, যেখানে কালোচুরি, যেটা সিন্ধি ভাষা শব্দ, এই কালীবঙ্গানকে তার অর্থ হচ্ছে কালোচুরি। বিকে থাপর এবং বিবি লাল আবিষ্কার করেছে। রাজস্থানের সরস্বতী বা দেশাবতী নদীর তীরে অবস্থিত। চাষ করা জমি, কালোচুরি আর লাঙলের হদিস এখান থেকে পাওয়া গেছে। ধোলাভিরা, যেখানকার বৃহৎ জলাধার, ইউনিক বৈশিষ্ট্য, স্টেডিয়ামের উপস্থিতি ইউনিক বৈশিষ্ট্য, আর ত্রিস্তরীয়, বাকি কেন্দ্রগুলো দ্বিস্তরীয়, এটা হচ্ছে ত্রিস্তরীয়। লোথাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিন্ধুর ম্যানচেস্টার বলা হয়। আর এখানে কি পরিমাপের যে প্রমাণ, সেটা পাওয়া গেছে। যুগল সমাধান বা যুগ্ম শব্দেও পাওয়া গেছে, সেখান থেকে আমরা এটা মেনে নিতে পারি বা এই সিদ্ধান্ত নিতে পারি কি তখনকার সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। আধুনিক যুগের দাবার প্রমাণ পাওয়া গেছে এখানে, একমাত্র বন্দর সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যান্য বৈশিষ্ট্য, সব থেকে বড় শহর ভারতবর্ষে অবস্থিত রাখিগড়ি। তখনকার যে পরিবার ছিল একক পরিবার, একসঙ্গে 3টি মানব কঙ্কালের নিদর্শন পাওয়া গেছে দমদমাতে। আর ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এরপরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন আলোচনা করবো। এনশিয়েন্ট হিস্ট্রি শেষ হয়ে গেলে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি থেকে যত ধরনের কোশ্চেন এসছে সবগুলো আমরা আলোচনা করব। তো আজকে সিন্ধু সভ্যতাটা আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা বৈদিক সভ্যতাটা পড়ব, কারণ সিন্ধু সভ্যতার সময়কালটা তোমরা নিশ্চয়ই দেখলে 2500 BC থেকে শুরু করে 1700, যেটা মান্যতা প্রাপ্ত 1750 BC।
এই সময়টা হচ্ছে সিন্ধু সভ্যতার ইতিহাস। এর পরে যে অংশটা পড়ব সেটা হচ্ছে 1500 বিসি থেকে 500 আর 600 বিসি করে দাও, 600 বিসি এই জায়গাটায় আমরা পড়ব বৈদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা। একটু বলে নি, এই যে জায়গাটা তোমরা দেখছো এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে আমরা বলছি আরবান সিভিলাইজেশন বা নগর সভ্যতা। এই সভ্যতার যখন পতন হচ্ছে তারপরেই তো বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা আসছে। এই বৈদিক সভ্যতা আবার কিন্তু গ্রামীণ সভ্যতা, ঠিক আছে, এটাকে আমরা বলবো রুরাল সিভিলাইজেশন। আমূল পরিবর্তন। এখানে পোড়ামাটির জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, বিরাট বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছি। অট্টালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জল নিকাশি ব্যবস্থা সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর, কোথাও ত্রিস্তরীয়, কোথাও দ্বিস্তরীয়, দুর্গীকৃত, এরকম জায়গাগুলো দেখছি। কিন্তু এখানে যখন আসবো বা এই সময়টাতে 1500 বিসি থেকে 600 বিসি এই জায়গায় যখন আসবো, এখানে দেখবো ছোট ছোট কুঁড়ে ঘর হয়ে গেছে, ছোট ছোট সব কুঁড়ে ঘর, ঠিক আছে, সপ্ত সিন্ধু অঞ্চল। কিন্তু কারা এই বৈদিক সভ্যতার দাবিদার? আমরা যখন পড়বো আর্যদের কথা জানবো, কিন্তু সেই আর্যরা তারা ভারতীয় বংশোদ্ভূত বা সিন্ধু সভ্যতার অধিবাসীরাই পরে ওই জায়গায় সরে গিয়ে ওইরকম সভ্যতা তৈরি হয়েছে, না কি ঘটনা ঘটেছে সেটা এখনো বা ঐতিহাসিকদের মধ্যে একটা মতভেদ আছে। অনেকে অনেক রকম মতাদর্শ দেওয়া হয়েছে। অনেকে বলছে যে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসছে, কেউ বলছে মেরু অঞ্চল থেকে এসছে, কেউ বলছে আবার ভারতবর্ষের ওরা হচ্ছে একদম ভারতীয় বংশোদ্ভূত। এরকম কথাগুলো কিন্তু মতবাদগুলো আছে আমরা জানি। তবে এই সব সময়কার অধিবাসীদের আমরা আর্য বলে জানবো, এবং তারা এই ধরনের একটা সভ্যতা বা গ্রামীণ সভ্যতার অংশ বিশেষ ছিল, যে সভ্যতাটাকে আমরা বলছি বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। এর পরে 600 বিসি যখন শুরু হচ্ছে, 600 বিসি যখন আমাদের বৈদিক সভ্যতা শেষ হচ্ছে, তখন দেখবো শেষের দিকে ব্রাহ্মণদের প্রতিপত্তি এত সমাজে বেড়ে যাচ্ছে, এত সমাজে ব্রাহ্মণদের প্রতিপত্তি বাড়ছে, তারা কি করছে, বাকি যে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এরা আছে, এদেরকে নাজেহাল করিয়ে ছাড়বে। কিরকম নাজেহাল? বিভিন্ন ক্ষেত্রে, সে ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, তাদেরকে ধর্মীয় রীতিনীতিতে এমন জর্জরিত করবে, যেখানে তারা প্রত্যেকটা পুজো অর্চনা থেকে শুরু করে, সে পশু বলি দেওয়া থেকে শুরু করে, বহু বুজরুকি শুরু হবে। সেই বুজরুকিগুলোকে যখন প্রশ্রয় দিতে বা সহ্য করতে পারবে না ক্ষত্রিয়রা, আস্তে আস্তে করে তার ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা রিবেলিয়ান তৈরি হবে, তাদের মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। সেই সময়ে আমরা দেখব মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করতে বা চেতনার উন্মেষ করতে, মানুষের মধ্যে এই যে ধর্মীয় গোঁড়ামিটা আস্তে আস্তে করে তৈরি হবে, ব্রাহ্মণদের অত্যাচার হবে, তখনই কিন্তু আমরা দেখব জৈন ধর্মের উত্থান হচ্ছে। মানুষ এই বৈদিক ধর্ম থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা ধর্মকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করবে, কারণ বৈদিক ধর্মের রীতিনীতি এত কড়া হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, যেটাকে আর মেনে নেওয়া সম্ভব তাদের পক্ষে হতো না বা হচ্ছে না। তারা তখন কি করবে, ওই ধর্ম থেকে বেরিয়ে গিয়ে এমন একটা ধর্ম খুঁজছে যেই ধর্মটা তাদেরকে একটু শান্তিতে বাঁচতে শেখাবে। এই যে ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় বুজরুকি, এই সকল বিষয়গুলোকে মানে বাধ্যবাধকতার, যাগ করা, যজ্ঞ করা, বলি দেওয়া, পুজো অর্চনা করছে, তার জন্য একটা কঠিন রীতিনীতি মেনটেন করতে হবে। ব্রাহ্মণদেরকে এই দিতে হবে, ওই দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বর্তমানেও দেখি ব্রাহ্মণদের প্রতিপত্তি অনেকটাই কমে গেছে, কিন্তু এই বৈদিক সভ্যতার শেষের দিকে যদি আমরা দেখি ওই 600 বিসি নাগাদ, তখন দেখব ব্রাহ্মণদের অত্যাচার ক্রমশ বাড়তে আছে। সেই সময় কি হবে, জৈন ধর্মের উদ্ভব হবে, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের কথা আমরা জানবো, মহাবীর, ঋষভদেব, এদের কথা কিন্তু আমরা জানবো। ওকে, তাহলে আমরা পরের ক্লাসে বৈদিক ধর্ম সম্পর্কে পড়বো, এবং বৈদিক ধর্ম যখন শেষ হচ্ছে, মানুষ সেই অত্যাচার থেকে বাঁচার জন্য জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই যে গৌতম বুদ্ধ বা মহাবীরের কথা জানবো, এরা কিন্তু প্রত্যেকেই ক্ষত্রিয় বংশজাত, ক্ষত্রিয় বংশের সন্তান। তারা কিন্তু ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, একটা নতুন ধর্মীয় কালচার নিয়ে আসবে। ঠিক আছে, তো
বৈদিক সভ্যতার শেষে আমরা জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম পড়ব এবং সেখান থেকে মানুষের মধ্যে চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, চেতনার উন্মেষ হবে। সেখান থেকে আস্তে আস্তে ছোট ছোট গোষ্ঠীগুলো একসঙ্গে দলবদ্ধ হয়ে হয়ে জনপদ থেকে মহাজনপদ হয়ে সাম্রাজ্য তৈরি করবে। সেই ইতিহাসটা কিন্তু আমরা পড়ব। তা আজকে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।